সরি সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি আমি আপনার গায়ের উপর পড়ে যাব। সব দোষ সেই শাড়ির। এক প্রকার ঘাবড়ে গিয়ে কথাটা বলে উঠলাম আমি আরিয়ানকে। আর আরিয়ান আমার কথা শুনে বোঝার চেষ্টা করছে হঠাৎ করে কি হলো। ঘুমের রেশ পুরোপুরি কাটেনি তার। তাড়াতাড়ি করে আরিয়ানের গায়ের উপর থেকে উঠে পড়লাম আমি। রুম থেকে দৌড়ে পালাবো তার আগেই আরিয়ান আমার হাত চেপে ধরল। আমি তো ভয়ে আধমরা হয়ে যাচ্ছি। কোনো নড়াচড়া না করে চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। এদিকে আরিয়ান আমার হাত ধরে রেখেই উঠে বসল। তারপর বলে উঠল, এত রাতে কোথা থেকে আসছিলে তুমি? আরিয়ানের কথা শুনে কাঁপা কাঁপা গলায় বললাম আমি স্টার। না মানে একটু পানি খেতে গিয়েছিলাম। হুট করেই এই শাড়ি পেঁচিয়ে পড়ে গেছি আর কি। খরগোশের মতো দৌড়ালে পড়তে তো হবেই। কি আমি খরগোশ হলে আপনি তাইলে কুমির হোয়াট? আপনার মাথা হাত ছাড়ুন, ঘুমাবো আমি। আমার ঘুমের 12টা বাজিয়ে এখন ঘুমোনো হচ্ছে, দিব না তোমায় ঘুমাতে। সারারাত দাঁড়িয়ে থাকবে তুমি। কি? চেঁচিয়ে? চেঁচাও কেন, কান ফেটে যাবে আমার। ফাটুক, আমায় ঘুমাতে না দিলে আমি চেঁচাবই। তারপর আরিয়ানের কানের কাছে গিয়ে চেঁচিয়ে বললাম, বুঝতে পারছেন ফাটা স্পিকার। এদিকে আরিয়ান আমার চেঁচানো শুনে আমার মুখ চেপে ধরে বলল, লাল মরিচ দিমু কিন্তু একটা। আরিয়ান কথা শুনে আমার চোখ অটোমেটিক বড় বড় হয়ে গেল। আরিয়ান আমার মুখ থেকে হাত সরিয়ে ফেলতেই বললাম, কি দিবেন আমাকে? অনেক কিছুই তো দিতে চাই, কিন্তু তুমি বুঝছো কই? মনে মনে কি ভাবছেন বলুন তো? তোমার মাথা। কি আপনার মাথা? আচ্ছা, তুমি কি 2 মিনিট চুপ করে থাকতে পারো না? না পারি না। তা পারবে কেন? সারাদিন শুধু হাঁসের মতো প্যাক প্যাক করতেই থাকো। কি আমি হাঁস? আমি হাঁস হলে আপনি মুরগি। আরিয়ান আমার কথা শুনে চেঁচিয়ে বলে উঠল, ওরে বাবা, এই মেয়ে আমায় পাগল করে দিবে। আপনি তো এমনি পাগল, আর কি পাগল বানাবো? তুমি কি থামবে? না, থামবো না। সত্যি থামবে না? আকারে না। কথাটা বলতেই আরিয়ান হুট করে টান মেরে তার বুকের সাথে মিশিয়ে নিল আমায়। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ভয়ে ঘাবড়ে গেলাম। তারপর আরিয়ান বলে উঠল, আর একটা কথা বললে 100 বার উঠো বসো করবে তুমি। কি? আবার কথা বলছো? না না, কিছু না, আমি আর কথা বলবো না। কিন্তু আমায় নামাবেন তো? আবার কথা বলছো তুমি? আরে বাবা! আবারও লাল মরিচ। দমক দিয়ে। না মানে থুককু, ভুল হয়ে গেছে। ঠিক আছে, এই লাস্ট বার। কিন্তু বলছিলাম কি, আমায় নামাবেন তো? তুমি আবার কথা বলছো। থুককু। এই বলে মুখে হাত দিয়ে আমি চুপ। কিন্তু কতক্ষণ এইভাবে একটা ছেলের কোলে বসে থাকবো আমি? ধুর ছাই, এত বক বক কেন যে করি আমি? এখন কখন নামাবে আমায়? আর ঘুমাবো কখন? এসব ভাবতে ভাবতে কখন যে আরিয়ানের গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। এদিকে আরিয়ান কিছুক্ষণের মধ্যেই বুঝতে পেরেছে তার লাল মরিচ ঘুমিয়ে পড়েছে। হাসল আরিয়ান। তারপর তার লাল মরিচকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আসলেই একটা পাগলি মেয়ে। এখন তো পাগলি বউ আমার। এতটুকু ভেবে মুচকি হাসল আরিয়ান। তারপর তার লাল মরিচকে শুয়ে দিয়ে তার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, কবে বুঝবে আমার পাগলি বউ তোমায় কতটা ভালোবাসি আমি? তোমায় নিয়ে যত্ন করে খুনসুটির কুঁড়েঘর সাজাতে চাই আমি। আমার মিষ্টি পাগলি বউ, আমার লাল মরিচ।
এসব বলে লাল মরিচকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ল আরিয়ান। দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে জিসান তিশাকে। চোখ মুখ পুরো লাল বর্ণ ধারণ করেছে জিসানের। আর জিসানের এত ভয়ঙ্কর চেহারা দেখে তিশা ভয় পুরো কেঁপে উঠল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। হঠাৎই জিসান তিশার দিকে ঝুঁকে বলল, আজকে তোমায় আমি মেরে ফেলব আলুর পরোটা। জিসানের কথা শুনে তিশা ভয় ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কি কেন? তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছ? কি সব বলছেন আপনি? তিশা আর কিছু বলার আগেই জিসান তিশার গলা চেপে ধরল। সাথে সাথে তিশা চেঁচিয়ে বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসল। পুরো শরীর তার ঘামে ভিজে গেছে। এত ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে। স্বপ্নের কথা ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তিশার। তিশা হুট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো, তারপর রুম থেকে বেরিয়ে সোজা মায়ের রুমের ভিতর ঢুকল সে। প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে সে। আজ রাতে আর একা ঘুমাবে না তিশা। রাতে থুককু সকালে এক মগ পানির মুখে পড়ায় ঘুম ভাঙল তিশার। আচমকা এমন হওয়াতে তিশা পুরো লাফ মেরে উঠে বসল। তার চেঁচিয়ে বলে উঠল, কোনো সাতচুন্নি রে পানি দিল মুখে? তুই আমায় সাতচুন্নি বললি রুহি? হো তোরেই কইছি। এই বলে রুহির দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল তিশার। কারণ রুহি আজকে শাড়ি পরেছে। শুভ্র রঙের শাড়ি, সাথে মুঠো ভর্তি কাচের চুড়ি, চোখে গাঢ় কাজল, মুখে হালকা মেকআপ, চুলগুলো খোপা করে সাদা রঙের ফুল দিয়ে সাজিয়েছে সে। রুহির এত সাজ দেখে তিশা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রুহিকে ঘুরে ঘুরে দেখতে লাগল তিশা। তারপর বলে উঠল, ওহ মাই গড, সাতচুন্নিরে দেখি পুরো সেই দেখাচ্ছে। রুহির কথা শুনে হাসল রুহি। তারপর বলে উঠল, থ্যাংকু। হুম, তা এত সেজেগুজে আমার বাসায় কেন? আরে ভুলে গেলি, কালকে আমাদের ময়না পাখির যে বৌভাত। আর আমাদের আজকে যেতে বলেছিল ময়না পাখির শাশুড়ি। ওহহ, আমি তো ভুলেই গেছিলাম। ওয়েট, আমি আসছি। ওকে, যা তাড়াতাড়ি আয়। কতক্ষণ যাবৎ ডাকছিলাম বলতো তোকে? কাল রাতে ঘুমাসনি নাকি? রুহির কথা শুনে কাল রাতের স্বপ্নের কথা মনে পড়ল তিশার। কি ভয়ঙ্কর স্বপ্ন রে বাবা! এসব ভেবে তিশা রুহির প্রশ্নের কোনো ওড় না দিয়েই চলে গেল ওয়াশরুমে। আর রুহি বসে পড়ল তিশার বিছানায়। অপেক্ষা কখন তিশা বের হয়ে তৈরি হবে, তারপর তারা চলবে তাদের গন্তব্যে। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল আমার। হঠাৎই মনে হলো কেউ আমায় জড়িয়ে ধরে আছে। অবশ্য বুঝতে বাকি নেই কে হতে পারে। সামনে ঘুরে তাকাতেই আরিয়ানের চোখের দিকে মুখ গেল। অসম্ভব সুন্দর লাগছে তাকে। ঘুমের মাঝে যে মানুষকে এতটা সুন্দর লাগে, আরিয়ানকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। আরিয়ানের চুলগুলো হালকা উড়ছে বাতাসে। কপালের কাছে তার চুলগুলো এসে পড়ছে বারবার। ইচ্ছে তো করছে হাত দিয়ে তার চুলগুলো সরিয়ে দেই, কিন্তু কোথাও যেন এক বাধা আসছে মনে। আচ্ছা, আরিয়ানও আমার জামাই, তাহলে এত সংকোচ কেন? হুট করে বিয়ে হয়ে গেছে তাই? মস্তিষ্কে হঠাৎই প্রশ্নটা এসে বাড়ি মারল মাথায়। কিছুক্ষণের মধ্যেই নিজের এই ফালতু ভাবনা বের করে আরিয়ানকে ছাড়িয়ে উঠে পড়লাম আমি। তারপর চলে গেলাম ওয়াশরুমে। সকাল 10টা। জিসান, ফুলগুলো ওইভাবে লাগালে ভালো লাগবে। এক প্রকার নীরব কণ্ঠে কথাটা বলে উঠল সায়ান জিসানকে। কিছুক্ষণ আগেই তারা এসেছে আরিয়ানদের বাড়িতে। আর পুরো বাড়ি সাজানোর দায়িত্ব তারাই নিয়েছে। এই একদিনের ভিতর এত কিছু কিভাবে করবে তারা কে জানে। এই মুহূর্তে জিসান চেয়ারের উপরে দাঁড়িয়ে ফুল লাগাচ্ছে দেয়ালে।
হঠাৎই জিসান চেঁচিয়ে উঠল, কারণ দেয়ালে একটা আরশোলা দেখতে পেয়েছে জিসান। ব্যাস হয়ে গেছে। চেয়ার থেকে সোজা দৌড়ে আসতে লাগল জিসান। আর ওদিকে জাস্ট রুহি আর তিশা বাড়ির ভিতরে ঢুকে আসতে লাগল। এদিকে জিসানকে এইভাবে দৌড়াতে দেখে রুহি সরে গেলেও আমাদের আলুর পরোটা সরতে পারল না। ব্যাস যা হওয়ার তাই হলো, জিসান এসে পড়ল তিশার গায়ের উপর। আর তিশাও তাল সামলাতে না পেরে পড়ে গেল নিচে। তারপর তিশা চেঁচিয়ে বলে উঠল জিসানকে, ইউ মাল্টিপ্লাক সব সময় আমার গায়ের উপর এসেই পড়েন কেন? চোখ কি প্যান্টের পকেটে নিয়ে ঘুরেন? আর আরেক দিকে আমাদের আরে ঝুটি। জিসানের দৌড়ানো দেখে রুহি সরে আসতে গিয়ে শাড়ির সাথে পা লেগে পড়ে যেতে নিলে সায়ান তাকে ধরে ফেলে। ব্যাস দুজনের চোখাচোখিতে আবারও ধ্যানে পড়ে গেল। অবাক চোখে তাকিয়ে আছি আমি আর আরিয়ান। সায়ান, জিসান, রুহি আর তিশার দিকে। ওদের অবস্থা দেখে হাসব না কাঁদব বুঝতে পারছি না আমি। সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম আমি আর আরিয়ান। নিচে নামতেই দেখলাম রুহিকে সায়ান ধরে আছে, আর তিশার গায়ের উপর জিসান পড়ে আছে। আর চারজনই এক অন্যরকম ধ্যানে রয়েছে। ওদের এইভাবে দেখে আমি আরিয়ানকে বলে উঠলাম, কি বলুন তো ফাটা স্পিকার, এই মুহূর্তে একটা গানের কথা মনে পড়ছে। এই মুহূর্তেও তোমার গান মনে পড়েছে? তা কি গান শুনি? বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। সেট আপ যেমন তুমি তেমন তোমার গান। কি আপনি থামুন তো, ওয়েট দ্বারার আমি কিছু করছি। আপনি তিশা আর জিসানকে দেখেন, আমি বাকি দুজনকে দেখছি। কি করবে তুমি? আরে দাঁড়ান না, দেখুন কি করি। এই বলে আমি চলে গেলাম সোজা রান্নাঘরে। তারপর দ্রুত গতিতে একটা প্লেট আর একটা চামচ নিয়ে দৌড়ে আসলাম এখানে। আমার কাণ্ড দেখে আরিয়ান বলে উঠল, এগুলো দিয়ে কি করবে তুমি? আরে দেখুন না কি করি। আমার কাজে ততক্ষণে তিশা আর জিসান উঠে পড়েছে। আর অন্যদিকে সায়ান আর রুহি একে অপরের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কারণ এই মুহূর্তে দুজনকেই দুজনের প্রতি আকৃষ্ট হয়ে দুজনের চোখের মাঝে ডুবে গেছে। সায়ান এই প্রথমবার রুহিকে শাড়িতে দেখছে। এক অন্যরকম নতুন সাজে, নতুনভাবে এক অন্যরকম অনুভূতিতে চলে গেছে দুজনেই। ওদের এমন ভাবনা দেখে ওদের মাঝখানে দাঁড়িয়ে আমি প্লেটের উপর চামচ দিয়ে ঢোল পিটাতে পিটাতে বললাম, বুক চিন চিন করছে, হায় মন তোমায় ভালোবাসতে চায়। বুক চিন চিন করছে, হায় মন তোমায় ভালোবাসতে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমি ধ্যানে পড়ে যাই, তুমি ছুঁয়ে দিলে হায় আমি ধ্যানে পড়ে যাই। আমার গান শুনে সায়ান আর রুহি দুজনেই তাদের ধ্যান থেকে বেরিয়ে আসল। তারপর আর দুজনেই হতভম্ব হয়ে গেল। রুহির তো ইচ্ছে মাটি ফাঁক হয়ে যাক, সে তাতে ঢুকে পড়ুক। সায়ান আমতা আমতা করে বলল, তোরা ক খ ন আসলি? আসছি তো অনেক আগেই মামা। তা ব্যাপার স্যাপার কি? আরিয়ান, ব্যাপার মানে কোনো ব্যাপার স্যাপার নাই, ওই রুহি পড়ে যেতে নিয়েছিল তাই আমি ধরেছিলাম, আর এই আর কি। তাই তো দেখলাম, ধরেই রাখছিলি, ছাড়ছিলি তো না? ইয়ে না মানে এতটুকু বলে সায়ান সেখান থেকে এক প্রকার পালিয়ে গেল। কারণ সে জানে এখন এখানে থাকা মানে মান সম্মানের সব প্লাস্টিক হওয়া। এদিকে সায়ান যেতেই আমি আর তিশা গেলাম রুহির সামনে। ওকে কিছু বলবো তার আগেই বলল, আমি কিছু জানি না। এতটুকু বলে সেও সেখান থেকে সরে আসল। ওরা দুজনে চলে যেতেই জিসান বলে উঠল, ব্যাপারটা কি হলো? জিসানের কথা শুনে আরিয়ান জিসানের কাঁধে হাত দিয়ে বলল, তুই আগে তোর ব্যাপারের কথা বল, তুই তিশার গায়ের উপরে পড়লি কেমনে? আরিয়ানের কথা শুনে জিসান আমতা আমতা করে বলল,
আসলে কি হয়েছিল, দেয়ালে একটা আরশোলা দেখে একটু ভয়ে দৌড় দিছিলাম। তুই তো জানিস আমি আবার দৌড় দিলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তারপর আর কি, ওই আলুর পরোটা সামনে চলে আসলো, তার বাকি ইতিহাস। এদিকে জিসানের কথা শুনে তিশা উচ্চ স্বরে হেসে বলল, ইউ মাল্টিপ্লাক, আপনি সামান্য আরশোলা দেখে ভয় পেয়ে দৌড় দিলেন, হাউ ফানি। এতে হাসার কিছু হয়নি, এমনিতে ভয় পাই না, হঠাৎ দেখলে একটু আর কি। জিসান, তুই তো একটু ভয় পেয়ে দৌড়ে বাড়ির বাহিরে চলে আসছিলি। আরিয়ান, দোস্ত ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না? তুমি জানো তিশা, একবার কি হয়েছিল, ভার্সিটির ওয়াশরুমে ও একটা আরশোলা দেখছিল। তারপর থেকে ওর আর ওয়াশরুমেই যায় না। আরিয়ানের কথা শুনে তিশা উচ্চ স্বরে হেসে দিল। আমি হাসলাম না। বিষয়টা হাস্যকর হলেও জিসানের জন্য হাস্যকর বিষয় নয়। যেমন আমি অন্ধকার রুমকে ভয় পাই, তেমনি জিসান ভাইয়াও আরশোলায় ভয় পায়। আর এই ভয় পাওয়াটা যে কতটা ভয়ঙ্কর সেটা শুধু মায় যে ভয় পায় সেই জানে। মানুষের দুর্বলতা নিয়ে হাসা উচিত নয়। আমি তিশাকে দমক দিয়ে বললাম, থামবি তুই? চলো তো জিসান ভাইয়া, এখান থেকে ওনাদের হাসাহাসি দেখার দরকার নেই। এই বলে আমি আর জিনাস ভাইয়া ওখান থেকে চলে আসলাম। রাতও ৮টা। সারাদিনে সবাই মিলে মিশে সব কাজ শেষ করেছে। তিশা আর রুহি অনেক আগেই চলে গেছে। সায়ান আর জিসান ভাইয়া নাকি আজকে রাতে। তিশা আর রুহিকেও বলেছিল থাকতে, কিন্তু তিশা রাজি হয়নি, যার কারণে রুহিও থাকতে পারেনি। আরিয়ানও সায়ান আর জিসান ভাইয়ার সাথে আছে বর্তমানে, আর আমি বিছানায় পা ঝুলিয়ে বসে আছি। আরিয়ানের আম্মু আব্বু খুব ভালো। হঠাৎই দরজায় নক করল কেউ। দরজা খোলা থাকায় আমি বলে উঠলাম, দরজা খোলা আছে। আমার কথা শুনে সেও দরজা খুলে ভিতরে ঢুকে বলল, কেমন আছিস সাতচুন্নি? নাম শুনে আমি সামনে তাকালাম। ভাইয়া এসেছে। আমি বিছানা থেকে উঠে দৌড়ে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো ভাইয়া? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আব্বু আম্মু কেমন আছে? সবাই ভালো আছে। আমি তোমার সাথে কথা বলবো না। সারাদিন কোথায় ছিলে, এখন আসার সময় হলো তোমার? আমার একটু কাজ ছিল তাই। তোমার কাজ আমার থেকে বড় হয়ে গেল। ভাইয়ার কাজ সরে এসে মুখ ফুলিয়ে। ভাইয়ার কাছ থেকে সরে আসতেই ভাইয়া মুচকি হেসে পিছন থেকে এতগুলো চকলেট দিয়ে বলল, আমার বোনটি বুঝিগুলো খুব রাগ করছে। ভাইয়ার হাতের চকলেট থেকে রাগ আর থাকে নাকি? ব্যাস, রাগ গলে পানি হয়ে গেল। আমি খুশি হয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, থ্যাঙ্কু ভাইয়া। তারপর চকলেটগুলো নিয়ে খেতে শুরু করলাম। ভাইয়াও মুচকি হেসে বলল, পাগলি একটা। তারপর ভাইয়ার সাথে গল্প করে ভাইয়া বেরিয়ে গেল। হয়তো আরিয়ানদের কাছে গেছে। রাত 2টা। দরজা খুলে রুমে ঢুকল আরিয়ান। সামনে এসে লাল মরিচের ঘুমন্ত ফেস দেখে হাসল আরিয়ান। বন্ধুদের সাথে ব্যস্ততার জন্য সন্ধ্যার পর আর আসা হয়নি রুমে আরিয়ানের। তারপর রিয়াদের সাথে গল্প সল্প করল, তারা কয়েক ঘন্টা আগেই চলে গেছে সে। আরিয়ান ওয়াশরুম থেকে ফ্রেশ এসে লাল মরিচকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল সে। ছাদের কার্নিশ দিয়ে বসে আছে সায়ান। তার উল্টো দিকে ঘুমিয়ে আছে বললে ভুল হবে, চোখ বন্ধ করে আছে জিসান। খোলা আকাশের দিকে তাকিয়ে আছে সায়ান। সকালের ঘটনাগুলো বারবার এসে ভাসছে তার চোখে। টানা টানা চোখ, মায়াবী মুখ, সবই যেন তাকে এক অদ্ভুত মায়ে টানছে। বুক চিন চিনে ব্যথা হচ্ছে সায়ানের।
সায়ান মনে মনে ভেবেছে কালকে রুহিকে ভালোবাসার কথা বলে দিবে সে। কিন্তু রুহির ওর যদি না হয় তখন। কিন্তু সায়ানও যে রুহির চোখে তার প্রতি মায়া দেখেছে। যদি তার ভাবনা ভুল হয় তখন। আর ভাবতে পারছে না সায়ান। খিচে চোখ বন্ধ করে নিল সে। আর ওদিকে জিসান চরম প্রকার বিরক্ত, কারণ জিসানের চোখের সামনে বারবার শুধু তিশার সাথে ঝগড়া হাসি মশকরাগুলোর কথা মনে পড়ছে। এক পর্যায়ে ওসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল জিসান। আর সায়ানও। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল রুহির। ঘড়িতে তাকিয়ে দেখে সকাল 9:00 বাজে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হল সে। আজকে সে খুব সুন্দর একটা লাল রঙের গাউন পরেছে। চুলগুলো খুলে দিয়েছে, সাথে গলায় নেকলেস, সাথে ভারী কানের দুল, হাতে চুড়ি, সব মিলিয়ে পাক্কা 2 ঘন্টা বসে সাজল সে। বাড়ির সবাইও রেডি, সবাই মিলে তৈরি হয়ে গেছে, এখন শুধু রুহিই বাকি আছে। এমন সময় সাদা রঙের গর্জিয়ায় গাউন পরে রুমে ঢুকল তিশা। তার চুলগুলো খোলা, সাথে গর্জিয়াস সাজ। এক কথায় বলতে গেলে দুজনকেই অসম্ভব রকম সুন্দর লাগছে তাদের। দুজনই দুজনকে দেখে মুগ্ধ। তারপর সবাই মিলে একসাথে সেজেগুজে চলল আমার ফাটা স্পিকার আর লাল মরিচের বৌভাতের অনুষ্ঠানে। পাক্কা 4 ঘন্টা ধরে পার্লারের মেয়েরা সাজাচ্ছে আমায়। এক রাশ বিরক্তি নিয়ে বসে আছি আমি। এত সাজগোছ একদম পছন্দ হচ্ছে না। আজকে একটা লাল রঙের লেহেঙ্গা শাড়ি পরানো হয়েছে আমাকে। সাথে চুলগুলো খুলে দিয়েছে, সাথে একগাদা মেকআপ, হাত মুঠো ভর্তি লাল রঙের কাচের চুড়ি, গলায় ভারী নেকলেস, ভারী কানের দুল, না জানি আরো কত কি নামও জানি না আমি। এই মুহূর্তে না কিছু করতে পারছি, না পারছি সহ্য করতে, শুধু পুতুলের মতো বসে আছি আমি। এমন সময় রুমে ঢুকল আমার প্রাণপ্রিয় 2 বান্ধবী তিশা আর রুহি। আমায় দেখে ওরা পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ওরে দোস্ত, তোকে তো সেই দেখাচ্ছে। থ্যাঙ্কু দোস্ত। তাড়াতাড়ি ফোন বের কর, ক্যামেরা খোল আর সেলফি মার। এর ভিতর পার্লারের মেয়েরাও বেরিয়ে গেল। তারপর শুধু হয়ে 3 বান্ধবীর মধ্যে সেলফি তোলাতুলি। আজকে আমাদের লাল মরিচ আর ফাটা স্পিকারের বৌভাত উপলক্ষে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আরিয়ানের পরিবারের অনেক আত্মীয় স্বজনেরা এসেছে আজকে এখানে। সবাইর মনে প্রশ্ন আছে, হুট করে কিভাবে আরিয়ানের বিয়ে দিয়ে দিলে, ও তো এখনো পড়াশোনা শেষ করেনি। সবার প্রশ্নের শাশুড়ি মায়ের এক কথা সে বলেন, তার ছেলে ভালোবেসেছে মেয়েটাকে, তাই তাদের বিয়ে দিয়েছে। আর বিয়ের সাথে পড়াশোনা শেষ করার কি আছে? আমাদের ছেলে যেভাবে থাকতো আমাদের কাছে এতদিন, তেমনি আমাদের বউ মাও থাকবে আমাদের সাথে। দুজনেই পড়াশোনা করবে, তাও একসাথে। আশা করি আর কোনো প্রশ্ন নেই কারো মনে। শাশুড়ি মায়ের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। শাশুড়ি মায়ের কথা শুনে সবাই প্রায় অবাক হয়ে গেছে। ঠিকই তো, ছেলে বিয়ে করবে মানে ছেলেকে আগে চাকরি করতে হবে। বিয়ের পরও চাকরি করা যায়। আজকের অনুষ্ঠানে সবাই এসেছে, মা, বাবা, ভাইয়াসহ আমাদের আরও কিছু আত্মীয় স্বজন। সবাই আনন্দের সাথে অনুষ্ঠানে মজা নিচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নামছি আমি। এমন সময় আমার পাশে এসে দাঁড়ালো আরিয়ান। তাকে দেখেই চোখ আটকে গেল আমার। হোয়াইট রঙের শেরওয়ানি পরেছে সে, চুলগুলো সুন্দর করে সাজানো, সাথে ব্যান্ডেড জুতো, হাতে ঘড়ি। এতটুকু সাজতেই অসম্ভব সুন্দর লাগছে তাকে। হঠাৎই আরিয়ান হাত বাড়িয়ে দিল আমার দিকে। রীতিমতো অবাক হলাম আমি। পরক্ষণেই কিছু একটা ভেবে আমিও মুচকি হেসে আরিয়ানের দিকে হাত বাড়িয়ে দিলাম। তারপর আরিয়ান আমার হাত ধরেই নিচে নামতে লাগল।
চারপাশের মানুষের ফোকাস বর্তমানে আমার আর আরিয়ানের দিকে। ক্যামেরাম্যানও তার কাজ শুরু করে দিয়েছে। আমাদের দুজনের ছবি তুলতে ব্যস্ত সে। আমরা নামতেই শাশুড়ি মা আমার হাত ধরে সবার সাথে একে একে পরিচয় করে দিতে লাগল। আমিও খুশি মনে সবার সাথে কথা বলতে লাগলাম। ধীরে ধীরে পুরো অনুষ্ঠান আরো সুন্দর হতে লাগল। এমন সময় অনুষ্ঠানে প্রবেশ করল দাদুভাই। তা দেখে মনে মনে খুশি হলেও বাইরে তা প্রকাশ করলাম না। রেগে আছি না আমি। দাদুকে দেখে সবাই তার সামনে গিয়ে সালাম দিয়ে কথা বলতে লাগল। দাদুভাই সবার সাথে কথা বলে আমার সামনে এসে দাঁড়াল। আমি কিছু বললাম না, শুধু মুখ ভুলিয়ে দাঁড়িয়ে রইলাম। দাদুভাই আমার সামনে এসে বলল, আমার ময়না পাখি এখনো রেগে আছে বুঝি আমার উপর? আমি চুপ। আমার সাথে কথা বলবি না ময়না পাখি? আমি শুধু এতটুকু বলবো, যা হয়েছে সবকিছুই তোর ভালোর জন্য হয়েছে ময়না পাখি। আমি জানি তুই হয়তো আমায় ভুল বুঝেছিস, কিন্তু ওই মুহূর্তে কিছু করার ছিল না তো। তাই তো। ঠিক আছে, তুই যখন আমার সাথে কথা বলবি না তাহলে আমিও আর থাকব না এখানে। আমিও চলে যাব এখনই। আর যাওয়ার আগে একটা কথা বলবো, আজ যে কারণে তুই আমার উপর রেগে আছিস, একদিন আমার উপর খুব খুশি হবি দেখিস। এতটুকু বলে দাদু চলে যেতে নিল। দাদু কিছুদূর যেতেই আমি ডাক দিলাম দাদু ভাইকে। আমার কথা শুনে দাদু খুশি হয়ে পিছনে ঘুরলেন। আমিও খুশি মনে দাদুর কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বললাম, তুমি খুব পচা দাদু ভাই। আমি এখানে এসেছি 2 দিন হলো, আর তুমি আজকে আসছো আমার সাথে দেখা করতে। একটা ফোনও তো দিলা না, আর আজকে এসে তাও চলে যাচ্ছ। আমার কথা দাদুভাই খুশি হয়ে বলল, ভুল হয়ে গেছে দাদুভাই। ভুল করলে মানুষ কি বলে তুমিও সেটা বলো। ঠিক আছে বলছি, ছলি আমার ময়না পাখি। দাদুর কথা শুনে হাসলাম আমি। তারপর বললাম, ওটা ছলি নয়, সরি হবে। হাসল দাদুভাই। অনুষ্ঠানের এক সাইডে দাঁড়িয়ে আছে রুহি আর তিশা। তারাও বেশ খুশি। হঠাৎই জিসান আসলো তাদের সামনে এক গাদা মিষ্টি নিয়ে। তারপর তিশার দিকে একটা প্লেট এগিয়ে দিয়ে বলল সে, বিয়াইন সাব, আপনাদের জন্য স্পেশাল মিষ্টি। জিসানের কথা শুনে তিশা অবাক হয়ে বলল, মিষ্টি খাই না বেআইন। তা বললে কি করে হবে, মিষ্টি তো খেতেই হবে বিয়াইন সাব। আরেকটা কথা বলবো বিয়াইন সাব। হুম বলুন তিশা। আপনাকে না হেব্বি লাগছে। হাসল তিশা, তারপর বলে উঠল, থ্যাংকু বেআইন সাব, মোস্ট ওয়েলকাম। এখন তাইলে মিষ্টি খান। এই বলে এক প্লেট মিষ্টি দিল জিসান তিশার দিকে। তিশাও আর কিছু না ভেবে মিষ্টি হাতে নিল। রুহিকেও দিল জিসান। কিন্তু রুহি এখন খাবে না, পরে খাবে এই বলে নেয়নি আর। এদিকে তিশা একটা মিষ্টির একটু কামড় দিতেই কেমন যেন লাগলো তার মিষ্টির ভিতর লবণ মিশিয়ে দিয়েছে কেউ। আর এটা যে জিসানের কাজ এটা আর বুঝতে বাকি নেই তিশার। তিশা এমন একটা ভাব নিল যে তার কোনো রিয়েকশন দিল না। তিশা একটু মিষ্টি মুখে দিচ্ছে আর বলছে, উফ বেআইন, মিষ্টি তো প্রচুর দারুণ খেতে। তিশার কথা শুনে জিসান অবাক, মাইয়া বলে কি চিনির বদলে লবণ দিয়ে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে সে। আর সেটা তিশার এত পছন্দ হলো কেমনে, তাহলে ভুল মিষ্টি দিল নাকি? হঠাৎই তিশা বলে উঠল, তা আপনি খেয়েছেন তো বেআইন সাব? না, এখন পর্যন্ত সে সময় হয়ে ওঠেনি। ওহ, তাহলে হা করুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। তিশার কথা শুনে জিসান আমতা আমতা করে বলল, না, তার দরকার নেই, আপনি খান, আমি পরে খেয়ে নিব। সেটা বললে কি করে হবে বেআইন সাব? আমার জন্য এত সুন্দর নিয়ে এসেছেন, একটু তো খেতেই হবে।
এই বলে তিশা একটা বড় মিষ্টি নিয়ে জিসানের সামনে গেল। তারপর এক প্রকার জোর জবরদস্তি করে জিসানের মুখে মিষ্টি দিয়ে মুখ চেপে ধরল তিশা। তারপর আর কি জিসান না পারছে ফেলে দিতে, না পারছে খেতে। তিশা জিসানের মুখ চেপে ধরে বলল, কেমন লাগছে মিষ্টি বেআইন সাব? প্রচুর মজা তাই না? তিশার কথা শুনে জিসান অসহায় দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে শুধু মাথা নাড়াল। তিশা বুঝতে পেরেছে জিসান তার সরাতে বলছে, কিন্তু না, তিশা হাত সরাবে না। যতক্ষণ পর্যন্ত জিসানের মিষ্টি খাওয়া শেষ না হবে ততক্ষণ পর্যন্ত হাত সরাবে না সে। তিশা একটু জিসানের কাছে গিয়ে বলল, হাত তো সরাচ্ছি না বেআইন সাব, পুরো মিষ্টি খান, তারপর তো বাকি কথা। জিসান পড়ে গেছে মহা বিপদে। নিজের কাজে নিজেই ফেঁসে গেছে সে। এমন সময় সেখানে আসলো সায়ান। জিসানের মুখে তিশার হাত দেখতে পেয়ে বলল সে, কি হলো, তুমি মুখে হাত দিয়ে রেখেছ কেন? ওহ কিছু নয় সায়ান ভাইয়া, বেআইসাব আমায় মিষ্টি খাওয়াতে এসেছিল, তারপর আমিও একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি আর কি। কি মুখ চেপে মিষ্টি খাওয়াচ্ছ? হা ভাইয়া, মিষ্টি হেব্বি টেস্টি তো, তাই আপনি একটু খেয়ে দেখবেন নাকি? না, তার দরকার নেই, আমি মিষ্টি অতটা পছন্দ করি না। এতটুকু বলে সায়ান রুহির সামনে দাঁড়িয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভূমিকম্প। রুহি অবাক হয়ে বলল, আমার সাথে কি কথা? সেটা না ছাদে বসে বলবো, কিছুক্ষণের জন্য ছাদে চলো। রুহি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে আপনি যান, আমি আসছি। সায়ানও আর কিছু বলল না, চুপ করে সরে আসলো সেখান থেকে। কিছুক্ষণ পর রুহিও গেল সেখানে। আর এদিকে তিশা বলছে জিসানকে, খেয়ে ফেলুন মিষ্টি বেআইন সাব। শেষমেশ জিসান কোনো উপায় না একগাদা লবণ মেশানো মিষ্টি খেয়ে ফেলল সে। জিসান মিষ্টি খেয়ে ফেলেছে দেখে তিশা তার হাত সরিয়ে বলল, কেমন লাগলো মিষ্টি বেআইন সাব? বিনিময়ে জিসান কিছু বলল না, দৌড়ে সেখান থেকে চলে গেল ওয়াশরুমে। তারপর বাকিটা ইতিহাস। এদিকে তিশা হাসতে হাসতে শেষ। ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে রুহি আর তার সামনে দাঁড়িয়ে আছে সায়ান। সায়ানকে দেখেই রুহি বলে উঠল, কি বলবেন বলুন ভাইয়া। রুহির কথা শুনে সায়ান বুকে ফু দিতে নিজেকে শান্ত করে বলে উঠল, রুহি আমি তোমাকে আলু বাজা। সায়ানের কথা শুনে রুহি বলে উঠল, কি? না না সরি, আমি আসলে বলতে চাইছিলাম রুহি আমি তোমায় খাবার বেড়ে দিব। কি বলছে এসব, ছাদে বসে খাবার বেড়ে দিবেন? ধুর ছাই। না এটা নয়, আমি যেটা বলতে চাইছি সেটা হলো, তো বলুন না কি বলছেন? আলু ভাজা, আবার খাবার বেড়ে দিবেন? সায়ান রুহির কাছ থেকে কিছুটা দূরে এসে নিজেকে নিজে বলছে, এসব কি বলছিস তুই সায়ান? তুই বলবি রুহি আমি তোমাকে ভালোবাসি? এতটুকু বলতে পারছিস না? বা বল রুহি আই লাভ ইউ। সায়ান আবারও তিশার দিকে এগিয়ে এসে বলল, রুহি আই লল্লেতটুকু বলে মুখ চেপে ধরল সায়ান। হবে না, তার ধারা ঘেমে একাকার হয়ে গেছে সায়ান। এমন সময় রুহির ফোনটা বেজে উঠল। সাথে রুহির ফোনটা তুলে তার আম্মুকে বলল, আসছি আমি। ওপর পাশ থেকে রুহির আম্মু বলল, হুম তাড়াতাড়ি আয়, বাসায় যেতে হবে তো। রুহি ফোনটা কেটে সায়ানকে বলল, ভাইয়া আমায় যেতে হবে। রুহির কথা শুনে সায়ানও মাথা নাড়াল। তারপর রুহি বেরিয়ে গেল ছাদ থেকে, আর যাওয়ার আগে একবার সায়ানের দিকে তাকিয়ে হাসল সে, যেটা হয়তো সায়ান দেখতে পায়নি। সে বুঝতে পারছে না রুহির সামনে সে কিছু বলতে পারছে না কেন। অবাক হয়ে তাকিয়ে আছি আমি আরিয়ানসহ সবাই, কারণ আমাদের সামনে তুলি আফা এসে হাজির।
তাকে দেখেই রাগ উঠল আমার, কিন্তু কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। তুলি এসে দাঁড়ালো আমার আর আরিয়ানের সামনে। আরিয়ান তাকে দেখে বলে উঠল, তুই এখানে কেন এসেছিস? তুলি নীরব কণ্ঠে বলল, আমি জানি আমি এখানে এসেছি সেটা হয়তো তোদের কারোই পছন্দ হয়নি। আমি এখানে থাকতে আসিনি, শুধু কিছু কথা বলেই চলে যাব। কি কথা বলবি তুই? আমি তোদের দুজনের কাছে সরি বলতে এসেছি। আমি জানি আমি যেটা করেছি সেটা হয়তো ক্ষমার অযোগ্য, তারপরও পারলে ক্ষমা করে দিস আমায়। সেদিন আমার ভুল হয়ে গিয়েছিল, নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি, তাই এমন হয়ে গেছে। আই এম রিয়েলি সরি সবাইকে। এতটুকু বলে তুলি সবার কাছে সরি বলে চলে গেল। তার এমন কাজে মনে মনে খারাপ লাগলো আমার, কিন্তু কিছু করলাম না। ধীরে ধীরে অনুষ্ঠান শেষের পর্যায়ে চলে গেল। একে একে সবাই চলে যেত লাগল। আম্মু আব্বু ভাইয়ারাও চলে যাবে এখন। সবাই চলে যাবে ভাবতেই কষ্ট হতে লাগলো আমার। রাত 11টা। বিছানায় একা বসে আছি আমি। কোনো কিছুই ভালো লাগছে না। এক কথায় বলতে গেলে মনটা ভীষণ খারাপ আমার। এমন সময় রুমে ঢুকল আরিয়ান। পরনে তার টি শার্ট আর জিন্স। দুপুরের সাজ অনেক আগেই চেঞ্জ করে ফেলেছে সে। আমিও করেছি, বর্তমানে একটা ব্ল্যাক রঙের শাড়ি পরে আছি। আরিয়ান রুমে ঢুকে আমায় দেখে বলল, ঘুমোও নি এখনো? না, ভালো লাগছে না, মন খারাপ করে। মন খারাপ? একটু। আপনি ঘুমিয়ে পড়ুন না, আমি একটু পর ঘুমাচ্ছি। আরিয়ান কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে বলল, চলো। আরিয়ানের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, কোথায়? তাও আবার এতরাতে? নির্জন রাস্তার একটা আলোকিত ল্যাম্পপোস্টের নিচে একটা বেঞ্চে বসে আছি আমি। আর আমার কাছ থেকে কিছুটা দূরে একটা আইসক্রিমের গাড়ির সামনে দাঁড়িয়ে আইসক্রিম কিনছে আরিয়ান। বিষয়টা অসম্ভব রকম ভালো লাগছে আমার। কিছুক্ষণ আগে আরিয়ান আমার হাত ধরে পায়ে হেঁটে এখানে নিয়ে এসেছে, প্রথমে একটু অস্বাভাবিক লাগলেও এখন অসম্ভব ভালো লাগছে আমার। জ্যোৎস্নাভরা রাত। আকাশটা একদম আলোকিত হয়ে আছে। চারপাশে বাতাস বইছে হালকা, শীতল মিশানো একটা মুহূর্ত। আমার পিছনে রয়েছে গাছপালা। দু একটা গাড়ি যাচ্ছে অপোজিট রাস্তা দিয়ে। মনটা মুহূর্তের মধ্যে ফুরফুরে হয়ে গেল আমার। আশেপাশের পরিবেশ দেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আমার। নিশ্চুপভাবে চুপটি করে বসে আশেপাশের পরিবেশের শীতল মেশানো মুহূর্তগুলো উপভোগ করতে ব্যস্ত আমি। এদিকে আরিয়ান হাতে 3টে কোনো আইসক্রিম নিয়ে মুচকি হেসে এদিকে আসছে। লাল মরিচের ঠোঁটে হাসি দেখে তার মনটাও ভালো লাগছে ভীষণ। আরিয়ান হেঁটে এসে পাশে বসল আমার। আরিয়ানকে দেখে কিছু বললাম না আমি। আরিয়ান আমার দিকে আইসক্রিম দিয়ে বলল, নেও। আরিয়ানের হাতে আইসক্রিম দেখে আমি তো মহা খুশি। খুশি হয়ে আরিয়ানের কাছ থেকে আইসক্রিমগুলো নিয়ে বললাম, থ্যাংক ইউ। আরিয়ান আমার কথা শুনে মুচকি হেসে বলল, মোস্ট ওয়েলকাম। তারপর আর কি আমি বসে বসে আইসক্রিম খেতে লাগলাম আর আরিয়ান আমার পাশে বসে আমার মুখের দিকে তাকিয়ে তা দেখতে লাগল। হাই লেভেলের খুশি হয়েছি আমি। আইসক্রিম আমার বরাবরই খুব পছন্দের, কোনো আইসক্রিম তো আমার ভালোবাসা। এত রাতে এইভাবে নির্জন রাস্তায় এসে আইসক্রিম খাব, তা কোনোদিন কল্পনাও করিনি আমি। বিষয়টা অত্যাধিক হারে ভালো লেগেছে আমার। তার সাথে প্রচণ্ড বেগে খুশি হয়েছি আমি। এদিকে আরিয়ান আমার এত খুশি হওয়া দেখে সেও মনে মনে খুব খুশি হয়েছে।
সামান্য কিছু আইসক্রিম পেল কেউ এতটা খুশি হবে সেটা হয়তো ভাবতে পারেনি আরিয়ান। আসলেই তার বউ একটা বাচ্চা। আনমনে হাসল আরিয়ান। এইভাবে হাসার কি আছে? হুট করেই কথাটা বলে উঠলাম আমি আরিয়ানকে। আর আরিয়ান আমার কথা শুনে হেসে বলল, না হাসার কিছু নেই তো। তাহলে হাসছেন কেন? না ওটা এমনি। এমনি এমনি কেউ হাসে নাকি? এত কথা কেন বলো তুমি বলো তো? আচ্ছা আপনাকে যে আইসক্রিম দিচ্ছি না এটা ভেবে আপনার খারাপ লাগছে না তো? অবশ্য খারাপ লাগলেও আমি দিব না। বাহ, কি সুন্দর কথা, আমি আইসক্রিম আনলাম আর আমায় দিবা না? না দিব না, আমি আইসক্রিম কারো সাথে শেয়ার করি না। আর আপনার খেতে ইচ্ছে করলে কিনে আনুন আরো। কিন্তু এখান থেকে দেওয়া যাবে না। লাগবে না আমার, আমি খাবো না, তুমি খাও। কিছুক্ষণ চুপ থেকে আরিয়ানের দিকে একটা আইসক্রিম এগিয়ে দিয়ে বললাম মিস্টার, নিন। হাসল আরিয়ান। তারপর বলল, আমি সত্যি খাবো না, তুমি খাও। সত্যি তো পরে আবার কিন্তু বলতে পারবেন না আমি দেইনি। আচ্ছা ঠিক আছে বলবো না, তুমি তাড়াতাড়ি খাও, বাসায় যেতে হবে তো না নাকি? হু। পাক্কা আধা ঘন্টা বসে আইসক্রিম খাওয়া শেষ করলাম আমি। তারপর আরিয়ানকে বলে উঠলাম, হয়ে গেছে চলুন তাহলে। আমার দিকে তাকিয়ে আবারও হাসল আরিয়ান। আরিয়ানের হাসি দেখে আমি অবাক হয়ে বললাম, আবার হাসছেন কেন? আসছি কারণ তুমি তোমার মুখে আইসক্রিম মেখে ফেলেছ। উহু। এই বলে হাত দিয়ে মুখ মুছে নিলাম আমি। কিন্তু তারপরও আরিয়ানের হাসি থামছে না। আপনি এখনো হাসছেন? ওয়েট। এই বলে আরিয়ান তার পকেট থেকে একটা রুমাল বের করে আমার মুখ মুছে দিয়ে বলল, এইবার ঠিক আছে চলো। আরিয়ানের কাজে অবাক হলাম আমি। পরক্ষণেই কিছু একটা ভেবে হাসলাম আমি। তারপর দুজন মিলে একসাথে হাঁটা শুরু করলাম আমরা। কিছু দূর যেতেই আমার পক্ষে আর হাঁটা সম্ভব নয়। পা ব্যথা হয়ে গেছে। তার ওপর এই শাড়ি পরে হাঁটা তো আরো কঠিন। রাস্তার মাঝখানে বসে পড়লাম আমি। এদিকে আরিয়ান কিছু দূর হেঁটে আমায় না দেখে পিছন ঘুরে তাকিয়ে আমায় রাস্তার মাঝখানে বসে থাকতে দেখে অবাক হয়ে আমার সামনে এসে বসে বলল সে, কি হলো বসে পড়লে কেন? আমি আর হাঁটতে পারবো না। আপনি কোনো গাড়ির ব্যবস্থা করুন। এতরাতে গাড়ি কোথায় পাব? সেটা আমি জানি না, পা ব্যথা করছে আমার, তার সাথে এই শাড়ি পরে হাঁটা যাচ্ছে না। আরিয়ান পড়ে গেল মহা বিপদে, এখন কি করবে সে? আরিয়ান কিছুক্ষণ ভেবে হুট করে আমায় কোলে তুলে নিল। হঠাৎ করে আরিয়ান কোলে তুলে নেওয়ায় আমি ঘাবড়ে গিয়ে আরিয়ানের শার্টের হাতা খামচে ধরলাম। এখন তাহলে যাওয়া যাক। আরিয়ানের কথা শুনে আনমনে হাসলাম আমি। পরক্ষণেই আরিয়ানের গলা জড়িয়ে ধরে বললাম, হুম যাবে মানে পুরো দৌড়াবে জামাই? এদিকে আমার কথা শুনে আরিয়ান পুরো অবাক হয়ে বলল, কি বললে তুমি? কই কিছু বলিনি তো। না কিছু একটা তো বলছো তুমি। কিছু বলিনি, চলুন তো, ঘুম পাচ্ছে প্রচুর, বাকি কথা কালকে কমু। আরিয়ানও আর কিছু বলল না। আমায় কোলে নিয়ে হাঁটল সে। এদিকে আমি আরিয়ানের দিকে তাকিয়ে আছি। অসম্ভব রকম ভালো লাগছে আমার। ইচ্ছে করছে আরিয়ানের গালে একটা চুমু দিয়ে দেই। কিন্তু সেটা সম্ভব নয়। তাই ইচ্ছেটাকে নিজের মধ্যেই দমিয়ে রেখেই চললাম নিজেদের গন্তব্যে। বেশ কিছুক্ষণ পর আরিয়ান আমায় কোলে তুলে রুমে এনে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজেও বসে পড়ল। তারপর বলে উঠল, তাহলে মন খারাপ চলে গেছে তো? আরিয়ানের কথা শুনে আমি খুশি হয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ সো মাচ।
এই বলে হুট করে আরিয়ানের গালে একটা চুমু দিয়ে আমি ঘুম। এদিকে আরিয়ান আমার কাজে শকট। কি হলো এটা? পরক্ষণেই হাসল আরিয়ান। কিছুক্ষণ পর নিজেও বিছানায় শুয়ে একবার আমার মুখের দিকে তাকিয়ে বলল, পাগলি একটা। তারপর আর কি আমাদের লাল মরিচ আর ফাটা স্পিকার দুজনেই একসাথে ঘুমের রাজ্যে পাড়ি দিল। মাঝখানে কেটে গেল পুরো 15 দিন। খুনসুটি ঝগড়া আর ভালো লাগার মুহূর্তেই কেটেছে ফাটা স্পিকার আর লাল মরিচের দিন। কিন্তু আরিয়ান এখনো বলতে পারেনি সে যে ভালোবাসে লাল মরিচকে। আর ওদিকে জিসান আর সায়ানের সাথে তিশা আর রুহির দেখা অথবা কথা কোনোটাই হয়নি এই 15 দিনে। কিছুদিনের দূরত্বতায় জিসান বুঝে গেছে সে যে তিশাকে ভালোবেসে ফেলেছে। রোজ রাতে তিশার সাথে দেখা করার জন্য তার মনটা ছটফট করে। তিশার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো সবই তার চোখে ভাসে। তিশার সাথে করা ঝগড়াগুলো আজ তাকে তিশার প্রতি এক অদ্ভুত মায়ে জড়িয়ে ফেলেছে, যেটা তিশা কাছে থাকতে তো বুঝতে পারেনি জিসান। কাছে না থাকায় বুঝে গেছে। আর ওদিকে রুহিও রোজ রাতে সায়ানের কথা ভাবে, তার বলা ছাদে বসে কথাগুলো ভেবে আনমনে হাসে রুহি। আর তিশা সেও জিসানের কথা ভেবে একটু আকটু মন খারাপ হলেও পরক্ষণেই আবার ভুলে যায়। জিসানের পাগলামিগুলো প্রচুর হাসায় তিশাকে, কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না সে। এইভাবেই চলে গেছে এক একজনের দিন। লাল মরিচ তুমি পারবে না আমি নামিয়ে দেই, এক প্রকার শান্ত গলায় কথাটা বলে উঠল আরিয়ান আমায়। আর আরিয়ানের কথা শুনে আমি বলে উঠলাম, ফাটা স্পিকার আপনি একটু থামুন, আমি পারব। এই বলে যেই না আলমারির উপর থেকে ব্যাগটা নামাতে গেলাম আমি, সাথে সাথে ব্যাগের ওজন হাতে রাখতে না পেরে ঠাসস করে ব্যাগ নিয়ে পড়ে গেলাম আমি। সাথে সাথে ব্যাগের ভিতর থাকা সব জামাকাপড় এসে পড়ল আমার মুখের উপর। এদিকে আরিয়ান আমার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আরিয়ানের হাসি দেখে আমি রেগে বললাম, এত হাসার কি আছে হুহ? এই জন্যই বলেছিলাম তুমি পারবে না, আমার কাছে দেও। এখন সব দোষ আমার। আর যখন আমি আপনাকে বলছিলাম তখন তো এটিটিউড দেখালেন, এখন আইছে পাম দিতে। কি এটিটিউড দেখিয়েছি আমি? আমি একটা কাজ করতেছিলাম তাই বলছি আসছি একটু পরে, তুমি তো উপরে এসে যাক গে, বাদ দেও, উঠো তাড়াতাড়ি, তারপর তাড়াতাড়ি তৈরি হও। এই বলে আরিয়ান আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমিও খুশি হয়ে আরিয়ানের হাত ধরে উঠে পড়লাম। আজকে আমি খুব খুশি। অনেক দিন পর আজকে আমি আমার নিজের বাড়িতে যাব। এই কয়েকদিন আরিয়ান ব্যস্ত থাকায় আমায় নিয়ে যেতে পারেনি। শ্বশুর মশাই আরিয়ানকে পড়াশোনার পাশাপাশি তাদের বিজনেসও যোগ দিতে বলেছিল, যার জন্য আরিয়ান ব্যস্ত হয়ে পড়ে। আর সবকিছু বুঝতেও একটু সময় লাগে। তবে আমরা শুধু একা যাচ্ছি এটা বললেও ভুল হবে, আমাদের সাথে যাচ্ছে সায়ান, জিসান ভাইয়ার সাথে নূর। রিয়াদ ভাইয়াই বলেছিল একসাথে সবাইকে যেতে, তাই সবাই যাবে। আর কাল রাতে সবকিছু গুছিয়ে আলমারির উপরে ব্যাগটা রেখেছিলাম আমি। আর সেই ব্যাগটা নামাতে গিয়েই এত কিছু হয়ে গেল। আমার ভাবনার মাঝে আরিয়ান বলে উঠল, তাড়াতাড়ি তৈরি হয়ে নেও, তার সাথে এগুলো গুছিয়ে ফেল। এই বলে আরিয়ান বেরিয়ে গেল। এই কয়েকদিনে ভার্সিটি যাওয়া হয়নি একদিনও। শুধু রুহি আর তিশার সাথে কথা হতো ফোনে। হঠাৎই কিছু একটা ভেবে হাসলাম আমি। তারপর আবার সবকিছু গুছিয়ে নিতে লাগলাম আমি। কয়েক ঘন্টা পর আমরা তৈরি হয়ে নামলাম নিচে। এর ভিতর জিসান ভাইয়া আর সায়ান ভাইয়াও এসে পড়ল। তারপর সবাই মিলে একসাথে গাড়িতে বসে পড়লাম। আমি, আরিয়ান, সায়ান, জিসান, নূর সবাই খুশি মনে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। একটা ব্রিজের নিচে দাঁড়িয়ে আছে তুলি।
মনটা তার বরাবরের মতোই খুব খারাপ। আনমনে চুপটি করে ব্রিজের ওপর দাঁড়িয়ে নিচে নদীর পানির দিকে একধানে তাকিয়ে আছে সে। বিগত কয়েকদিন ধরেই সে তার করা অপরাধের কথা ভেবে খুবই কষ্ট পাচ্ছে। তার থেকে বেশি কষ্ট পাচ্ছে তার বন্ধুদের কথা। সবাই তাকে ভুলে গেছে। এই ভেবে দীর্ঘশ্বাস ফেলল তুলি। সত্যি অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি বেশি করে ফেলেছে। আর তার এই ভুলই তাকে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। হঠাৎ করেই তার সামনে এসে একটা গাড়ি থামল। তুলি অবাক চোখে তাকিয়ে রইল সেদিকে। চলবে।